স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম, ক্লাস 12 সেমিস্টার 3 এর আমাদের সেকেন্ড এটা গল্প, এটা আছে স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের লেখা। দুটো পার্ট আমরা নেবো, দুটো পার্টে এই পুরোটা আমরা গল্পটাকে একদম লাইন বাই লাইন এটার আমরা ক্রিটিক্যাল অ্যানালিসিস একদম করে দেবো, পোস্টমর্টম করে দেবো বলতে পারো। আর তার মাঝে যতক্ষণ আমি এই কথা বলছি ততক্ষণে তোমাদের কাজ কি বলেছি বলতো, ব্যাগ থেকে একটা বইকে বার, মানে তোমাদের ইংরেজি বইটাকে বার করানো, আর তার সঙ্গে একটা পেনকে হাতে রাখো, আর আমি যেই যে লাইনগুলোকে ইম্পর্টেন্ট বলবো সেগুলোকে মার্ক করো, যাতে কোনো এমসিকিউ মাটিতে না পড়ে, সব অ্যান্সার জন্য একদম কারেক্টলি তোমরা দিয়ে আসতে পারো। এটা তো হচ্ছে আমাদের কাজ। চলো দেখে নি কি রয়েছে। স্ট্রং রুটস, এই নামটা খুব মূল্যবান একটা নাম। দেখো এটার মানেটা কি বলতো, এই যে স্ট্রং, এই স্ট্রং মানে কি, আমরা প্রত্যেকদিন আমি খুব স্ট্রং, হরলিক্স খেলে আমি খুব স্ট্রং হবো, তাই না? তো স্ট্রং মানে হলো বলবান, বলবান, বা এটাকে আমরা বলি শক্তিশালী বলতে পারি। আচ্ছা তাই বললাম। আচ্ছা রুট মানে, রুট মানে কি বলতো, মানে হচ্ছে মূল, শিকড়। এপিজে আব্দুল কালাম বলছে যে আমার যে মূল, আমার যে শিকড় সেটা খুব শক্তিশালী। এপিজে আব্দুল কালাম কি কোনো গাছ বটে, গাছে কোনো মূল বা শিকড় থাকবে? না না, এপিজে আব্দুল কালাম যাদের থেকে এসেছে, মানে ওর যে বাবা মা, আমাদের আমাদের উৎস কি, আমাদের উৎস কি, গাছের যেমন মূল থেকে উৎস হয়, আমাদের উৎস হচ্ছে আমাদের বাবা মা। বলছে আমার বাবা মা বা আমার যে মূল, যাকে ধরে পরে আমি আঁকড়ে ধরে আমি বড় হয়ে উঠেছি, তারা ছিল খুব বলবান, তারা খুব ছিল শক্তিশালী, যারা আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে এপিজে আব্দুল কালামের এই যে লেখাটা রয়েছে না, স্ট্রং রুটস, এটা হলো একটা অটোবায়োগ্রাফি। এটা কি? অটোবায়োগ্রাফি। এখন তোমাদের অনেকের মধ্যেই কোশ্চেন থাকতে পারে যে স্যার অটোবায়োগ্রাফি মানেটা কি? অটোবায়োগ্রাফি মানেটা কি বোঝার জন্য আমাদেরকে আগে এখানে বুঝতে হবে বায়োগ্রাফি মানে কি। দেখো দুটো ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে অটো, একটা হলো বায়োগ্রাফি। এই বায়োগ্রাফি মানে হলো জীবনী। এই বায়োগ্রাফি মানে কি বলতো? জীবনী। জীবনী মানে কি? যখন আমি কারোর জীবন নিয়ে কোনো কিছু লিখবো, যেমন পরীক্ষাতে আমাদের প্রশ্ন দেয় নেতাজি সম্পর্কে কিছু লেখো, তাহলে নেতাজি সম্পর্কে যে কিছু লিখবো এটাকে বলা হয় জীবনী। মানে নেতাজি সম্পর্কে, নেতাজির জীবন সম্পর্কে আমি লিখছি, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমি লিখছি, আমি হতে পারে এপিজে আব্দুল কালাম সম্পর্কে লিখছি। তো এগুলো সবগুলোই হলো জীবনী, মানে কারোর সম্পর্কে লেখা, অন্য কারোর জীবন নিয়ে লেখা। কিন্তু যখন আমি নিজের জীবন নিয়ে লিখতে বসবো, আমি আমার সম্পর্কে বলবো, তখন সেটা হয়ে যায় অটোবায়োগ্রাফি, যার বাংলা মানে হলো আত্মজীবনী। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এপিজে আব্দুল কালাম এখানে তার নিজের শৈশবকাল থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত একটা গল্পকে বর্ণনা করেছে। তার শৈশবকালের পুরো কাহিনীটাকে বর্ণনা করা আছে, তার বাবার সম্পর্কে বলা আছে, তার মায়ের সম্পর্কে বলা আছে, অর্থাৎ তার নিজের পুরোটা পরিবার, তার নিজের জীবনটা কেমন ভাবে কেটেছে সেটা বলা আছে। তাই এটা হলো একটা অটোবায়োগ্রাফি। তোমাদের এটা বলার সাথে সাথে একটা এমসিকিউ কিন্তু হয়ে গেল, সেটা হলো যে স্ট্রং রুটসটা কি ধরনের রচনা, কি ধরনের লেখা, এটা হলো একটা অটোবায়োগ্রাফি। ক্লিয়ার? এটা নেওয়া হয়েছে কোথা থেকে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন মরাম, এটা নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার থেকে। উইংস অফ ফায়ার। এবারে যে এইচএস এর কোশ্চেন ছিল, এটা পড়েছিল কোশ্চেনটা যে এই স্ট্রং রুটসটা কোথা থেকে নেওয়া হয়েছে। তোমরা জেনে গেলে স্ট্রং রুটসটা নেওয়া হয়েছে এপিজে আব্দুল কালামের লেখা একটা গল্প, সেটা হলো উইংস অফ ফায়ার। এই বইটা থেকে নেওয়া হয়েছে আমাদের স্ট্রং রুটস গল্পটা। এপিজে আব্দুল কালাম সম্পর্কে আমরা পড়ছি আর তার সম্পর্কে বলবো না, এটা হতে পারে না। তো এটা এর সম্পর্কে জানার জন্য আমাদেরকে জানতে হবে এপিজে আব্দুল কালাম ছিল এমন একজন ব্যক্তি যার ছোটবেলাতে তাকে খবরের কাগজ বিক্রি করতে হতো। এত আমাদের মতন যে আমরা যে লাইফস্টাইলটা পাচ্ছি সেটা কিন্তু ও ছিল না। ও একদমই একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছে এবং তাকে জীবিকা নির্বাহ করতে হতো বা ঘরে চালাতে হতো খবরের কাগজ বিক্রি করে। তো এই খবরের কাগজ বিক্রি করতে বা নিউজ পেপার বিক্রি করে সে তার জীবনটাকে চালাতো। খুব সংঘর্ষে একটা জীবন, তার মানে এটা বুঝতেই পারছি, এটা হলো একটা ব্যাপার। এছাড়াও আমরা কি বলবো বলতো, এর বাড়ি কোথায়? রামেশ্বরম। রামেশ্বরম এর বাড়ি। এই রামেশ্বরম থেকে এই পৌঁছে গেছিল কোথায়? রাষ্ট্রপতি ভবনে। 11th প্রেসিডেন্ট ছিল আমাদের, 11তম প্রেসিডেন্ট, 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে রামেশ্বরম হচ্ছে একটা ছোট্ট দ্বীপ। তোমরা যদি চেন্নাই এক্সপ্রেস, ওই যে শাহরুখ খানের যে একটা সিনেমা ছিল না, সেই সেতু দিয়ে ব্রিজ দিয়ে পরে ট্রেনটা যাচ্ছে, যদি ওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে রামেশ্বরম হচ্ছে একটা ছোট্ট দ্বীপ। এটা তোমাদের ওই তামিলনাড়ু একদম দক্ষিণে। তামিলনাড়ু কোথায়? একদম দক্ষিণে, মানে ম্যাপটা যেখানে শেষ হচ্ছে ঠিক এইরকম জায়গাতে আমাদের কিন্তু তামিলনাড়ুটা অবস্থিত।
ঠিক আছে। তো এই জায়গাটা হচ্ছে তামিলনাড়ু অবস্থিত। তো এখানে আমাদের রামেশ্বরম হচ্ছে ছোট্ট একটা দ্বীপ শহর। রামেশ্বরম কি ছোট্ট একটা দ্বীপ শহর, পম্বন বলে একটা আইল্যান্ড আছে, সেখানে এই রামেশ্বরমটা অবস্থিত। তো সেই ছোট্ট দ্বীপ থেকে একদম রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যে যাত্রাটা ছিল, সেটা ছিল খুব কঠিন যাত্রা। বললাম না, খবরের কাগজ বিক্রি করে তাকে চালাতে হতো, এতটা সহজ ছিল না। এরপর চলে আসি টেক্সটে। ততক্ষণে তোমরা নিশ্চয় বই বার করে নিয়েছো, চলো মার্ক করো। স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। I was born into middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. I was born, এখানে বড় হাতে যে আই লেখা রয়েছে, আই বলতে আমি বলতে কে বলতো, এই এপিজে আব্দুল কালামের কথা বলা হচ্ছে। প্রথমে বলেছিলাম এটা হচ্ছে অটোবায়োগ্রাফি, মানে এটা হচ্ছে একটা আত্মজীবনীমূলক, তাই নিজের সম্পর্কে যেহেতু বলছে তাই আই দিয়ে শুরু করেছে। বলছে আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম। কোথায় জন্মগ্রহণ করেছিলাম? ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, একটা মধ্যবিত্ত, মিডল ক্লাস মানে মধ্যবিত্ত, তামিল ফ্যামিলি মানে তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, এই যে বললাম রামেশ্বরম একটা দ্বীপ, সেই দ্বীপটা সেই একটা দ্বীপ শহরে জন্মগ্রহণ করেছিলাম। ইন দ্য আর্স্টওয়াইল, আর্স্টওয়াইল মানে হচ্ছে প্রাচীন, আর্স্টওয়াইল মানে কি বলতো, প্রাচীন মাদ্রাস স্টেট, মানে মাদ্রাস বলে যে রাজ্যটা ছিল, এখন যেটা চেন্নাই হয়ে গেছে, সেই মাদ্রাস রাজ্যে আমি জন্মগ্রহণ করেছিলাম। My father, Joinul Abdin, had neither much formal education nor much wealth. বলছে আমার যে বাবা, আমার বাবার নাম ছিল জয়নুল আবদিন। দাগ নাও, এর আগেরটাও দাগ নেবে যে কোথায় জন্মগ্রহণ করেছিল, মিডল ক্লাস তামিল ফ্যামিলি, দুটো, একটা হচ্ছে মিডল ক্লাস তামিল ফ্যামিলি, দুই হচ্ছে আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট এখান থেকে। আর তারপরে মাই ফাদার জয়নুল আবদিন, বলছে আমার বাবার নাম ছিল কি বলতো, জয়নুল আবদিন। বাবার নাম কি ছিল? জয়নুল আবদিন। এটা কিন্তু ইম্পর্টেন্ট খুবই, ঠিক আছে, এবং বানানটা শুদ্ধ, কারণ এখানে বানানগুলো নিয়ে পরে কিন্তু অপশনে কারচুপি করবে, তো সেই জায়গায় তোমাদের কিন্তু ঠিক বানানটাকেও খেয়াল রাখতে হবে, তাই বানানটা মুখস্থ করবে। মাই ফাদার জয়নুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, বলছে আমার বাবা না ছিল ফর্মাল এডুকেশন, না পুঁথিগত কোনো বিদ্যা, শিক্ষা, পুঁথিগত শিক্ষা মানে ওই যে স্কুল 1 2 3 করে 12 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম যে শিক্ষাটা, সেই ফর্মাল এডুকেশনটা ছিল না। না ছিল মাচ ওয়েলথ মানে ধন সম্পদ, টাকা পয়সা, সেটাও কিন্তু খুব একটা বেশি ছিল না। প্রথমে তো বলে দিয়েছে যে তারা ছিল একটা মধ্যবিত্ত পরিবারের। তো এই নাইদার নরের একটা দেখো ব্যবহার, গ্রামাটিক্যাল এখানে তোমরা দেখতে পাচ্ছ, নাইদার নর মানে না এটা ছিল না ওটা ছিল, দুটোর মধ্যে কোনোটাই ছিল না। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই অসুবিধাগুলো সত্ত্বেও, ডেসপাইট মানে ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, টিএইচইএসি দিস মানে এইগুলি, টিএইচইএসি দিস মানে কি বলতো, দিস মানে হলো এইগুলি, এই দুটো দিস হয়, টিএইচআইএস একটা আর একটা হলো টিএইচইএসি। চলো দেখে নি, টিএইচআইএস আমরা তখন ব্যবহার করব যখন একটাকে বোঝাবে, একটি বোঝাবে, যেমন দিস ইজ এ পেন, এটা কি একটা পেন, কিন্তু আমরা যখন অনেকগুলোর কথা বলবো তখন আমরা ব্যবহার করব একের বেশি, একের বেশি, দিস, টিএইচএসি দিস আর পেন্স, ঠিক আছে। তো এখানে আমরা বলা হচ্ছে কি দেখো, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়েছে, এই জন্য দিস ব্যবহার করা হয়েছে। বলছি এই অসুবিধাগুলো সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজ মানে কি অসুবিধা সত্ত্বেও, হি পজেসড, সে অধিকারী ছিল, পজেস করা মানে অধিকারী, ওই যে পজেসিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ তোমরা পড়েছো, তো পজেসিভ মানে হলো কোনো কিছু অধিকারী থাকা। বলছি অসুবিধাগুলো সত্ত্বেও, কোন অসুবিধাগুলোর কথা বলা হয়েছে? দুটো, একটা না ছিল তার পুঁথিগত শিক্ষা আর না ছিল তার ধন সম্পদ। এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও হি পজেসড, অধিকারী ছিল গ্রেট ইনেট উইজডম, তার মধ্যে ভিতরের জ্ঞান ছিল, অন্তরের জ্ঞান ছিল। ইনেট মানে কি ভিতরের, আর উইজডম মানে হচ্ছে জ্ঞান, তাহলে ভিতরের একটা তার জ্ঞান ছিল, ভিতর থেকে তার জ্ঞান ছিল। অ্যান্ড আ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, এবং তার যে মনটা ছিল সেটা ছিল জেনারোসিটি মানে উদারতায় ভর্তি ছিল। তাহলে এপিজে আব্দুল কালামের যে বাবা জয়নুল আবদিন, তার কি ছিল, জয়নুল আবদিনের কিন্তু পুরো মনটা ছিল উদারতায় ভর্তি এবং ভিতরের জ্ঞান ছিল। হতে পারে তার মধ্যে ফর্মাল এডুকেশন ছিল না, হতে পারে তার কাছে ওয়েলথ ছিল না, কিন্তু তার কাছে কি ছিল, মনের মধ্যে মনটা ছিল তার খুব উদার প্রকৃতির ছিল, মানে একজন ভালো মানুষ ছিল, এটুকু বলা যেতে পারে। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, এবং সে তার জীবনে একজন আদর্শ সহযোগীকে পেয়েছিল। আইডিয়াল মানে কি বলতো, আদর্শ, আর হেল্পমেট মানে সাহায্যকারী, সহযোগী বলতে পারি আমরা। ইন মাই মাদার আসিয়াম্মা, আমার যে মা তার কি নাম, তাহলে বাবার নাম জয়নুল আবদিন আর মায়ের নাম হলো আসিয়াম্মা। এটারও তাই একই, তোমাদের কিন্তু মনে রাখতে হবে বানানটাকে, আসিয়াম্মা।
আসিয়া আম্মা আর জৈনুল আবদিন। তাহলে বাবার নাম জৈনুল আবদিন, মায়ের নাম আসিয়া আম্মা, এটাকে মার্ক করো, পরীক্ষায় কোশ্চেন থাকবে। তাহলে তার মা কি ছিল বলতো? একজন আইডিয়াল হেল্পমেট। কি ছিল? আইডিয়াল হেল্পমেট। এইগুলোকে একদম মার্ক করে চলো, কোশ্চেন এইগুলো থেকেই থাকবে। তো আদর্শ সহযোগী ছিল, আইডিয়াল হেল্পমেট ছিল। ইন মাই মাদার আসিয়া আম্মা। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার। বলছে আমার এক্সাক্ট মনে পড়ছে না। রিকল করা মানে কি বলতো? মনে করা। রিকল করা মানে কি? মনে করা। তাহলে আমি মনে করতে পারছি না দ্য এক্সাক্ট নাম্বার, প্রকৃত সংখ্যা কতটা। এক্সাক্ট মানে হচ্ছে প্রকৃত, খাঁটি। নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে। প্রতিদিন সে যে কতজন মানুষকে খাওয়াতো, মানে আমার মা প্রতিদিন যে কতজন মানুষকে খাওয়াতো, আমার এক্সাক্ট ফিগারটা মনে নেই, মানে কতটা সংখ্যাতে খাওয়াতো এটা মনে নেই। বাট কিন্তু আই এম কোয়াইট সার্টেন, আমি একদম পুরোপুরি নিশ্চিত, দ্যাট ফর ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। বলছে আমাদের নিজেদের পরিবারের যতজন ছিলাম আমরা পরিবারের সদস্য, তার থেকে বেশি সংখ্যায় বাইরের মানুষ আমাদের ঘরে সেবা করতো বা খেত। তাহলে কি বলা হলো? না আমার এক্সাক্ট নাম্বারটা মনে নেই। কোশ্চেন থাকবে যে কিসের এক্সাক্ট নাম্বার মনে নেই, কিসের প্রকৃত সংখ্যাটা মনে নেই, না কতজন মানুষকে আসিয়া আম্মা তার মা খাওয়াতো। কিন্তু এটুকু মনে আছে যে আমাদের পরিবারের অল টোটাল যে সদস্য ছিল তার থেকে বাইরের মানুষ অনেক বেশি পরিমাণে খেত। পরিষ্কার, ক্লিয়ার হয়ে গেল? এরপরে দেখো, মাই প্যারেন্টস ওয়ের ওয়াইডলি রিগার্ডেড। আমার যে বাবা মা ওয়ের ওয়াইডলি, দূর দূরান্ত পর্যন্ত। ওয়াইডলি মানে কি বলতো? অনেক দূর পর্যন্ত। রিগার্ডেড তাদেরকে শ্রদ্ধা করা হতো অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, একটা আদর্শ সহযোগী হিসাবে। মাই মাদার্স লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড। বলছে আমার মায়ের যে লিনেজ, বংশ পরিচর্যাটা বা বংশ মর্যাদাটা, এটা ছিল অনেক বেশি বিশিষ্টপূর্ণ। ডিস্টিংগুইশড মানে কি? বিশিষ্ট। তাহলে আমার মায়ের যে বংশ মর্যাদা, সেই দিকটা ছিল অনেক বেশি ডিস্টিংগুইশড, মানে অনেক বেশি বিশিষ্টপূর্ণ। ওয়ান অফ আর ফোর বিয়ার্স, আমার মায়ের যে ঘরটা রয়েছে, একজন তাদের ফোর বিয়ার মানে কি বলতো? ফোর বিয়ার মানে হলো যে পূর্বপুরুষ। এটা কিন্তু মনে রাখবে, ফোর বিয়ার মানে কি বলতো? ফোর বিয়ার খাতায় লিখে নাও, ফোর বিয়ার মানে হলো পূর্বপুরুষ। তাহলে ওয়ান অফ মাই মাদার্স ফোর বিয়ার্স মানে মায়ের দিকের একজন যে পূর্বপুরুষ, সে কি পেয়েছিল? হ্যাভিং বিন বিস্টোড, তাকে আরোপ করা হয়েছিল। বিস্টো মানে হচ্ছে আরোপ করা হয়েছিল দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশরা তাকে কি দিয়েছিল? বাহাদুর টাইটেল দিয়েছিল। খুব ইম্পর্টেন্ট, একদম দাগ নিয়ে রাখো, পরীক্ষা কোশ্চেন থাকবে যে কি টাইটেল দেওয়া হয়েছিল? বাহাদুর টাইটেল দেওয়া হয়েছিল। কাকে দেওয়া হয়েছিল? ওয়ান অফ দ্য ফোর বিয়ার্স, তার মানে মায়ের যে একজন পূর্বপুরুষ তাকে দেওয়া হয়েছিল। এবং কে দিয়েছিল? ব্রিটিশরা দিয়েছিল। তিনটে এখান থেকে এমসিকিউ, একদম দাগ নিয়ে নাও। I was one of many children, বলছে অনেক ছেলেমেয়ের মধ্যে আমি ছিলাম একজন। I was one of many children, a short boy with rather undistinguished looks, বলছে আমি ছিলাম অনেক ছেলেমেয়ের মধ্যে, অনেক ভাই বোনের মধ্যে একজন, আর আমি ছিলাম একটু ছোট। এপিজে আব্দুল কালামের চেহারা যদি দেখো একটু বেটে ছিল। উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, আর আমার চেহারার বর্ণনা বলতে সেরকম বিশিষ্ট কিছু ছিল না যেটা বলা চলে, সেরকম কিছু ছিল না। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, আমি জন্মগ্রহণ করেছিলাম সেরকম বাবা মায়ের কাছ থেকে, মানে যে বাবা মা ছিল টল, লম্বা, আর খুব হ্যান্ডসাম দেখতে ছিল, খুব সুন্দর দেখতে ছিল ওর বাবা মা। মানে এটা এপিজে আব্দুল কালামের মত অনুসারে ও বলছে কি, আমি ছিলাম বেটে খাটো আর দেখতে এমন কিছু বিশিষ্টপূর্ণ ডিস্টিংগুইশ ছিলাম না, কিন্তু আমার বাবা মা ছিল খুব টল, লম্বা আর হ্যান্ডসাম, মানে খুব সুন্দর দেখতে ছিল। উই লিভড, আমরা বাস করতাম, ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমাদের পৈতৃক বাড়িতে। এটাও ইম্পর্টেন্ট, এই লাইনটাকে দাগ নিয়ে নেবে। উই লিভড, আমরা বাস করতাম, ইন আওয়ার অ্যানসেস্ট্রাল মানে হলো পৈতৃক বাড়ি, বাপের ভিটা, ঠিক। which was built in the middle class of the 19th century, যেটা তৈরি হয়েছিল মিডল অফ দ্য 19th century, 19 শতকে। 19th century মানে 19 শতকের মাঝামাঝি সময় এটা তৈরি হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট, একদম দাগ নিয়ে রাখো। কোশ্চেন থাকবে যে ওদের যে পৈতৃক ভিটাটা, মানে যেখানে এপিজে আব্দুল কালাম থাকতো, সেটা কখন তৈরি হয়েছিল? মিডল অফ দ্য 19th century, শুধু 19th century কিন্তু নয়, মিডল অফ দ্য 19th century তৈরি হয়েছিল। ইট ওয়াজ ফেয়ারলি, এটা ছিল একটা সুন্দর লার্জ পাক্কা হাউস, এটা ছিল একটা পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। এই লাইনটাকে দাগ নাবে, যেটা কি দিয়ে তৈরি ছিল? লাইমস্টোন মানে হচ্ছে চুনা পাথর, এবং তার সঙ্গে ছিল ব্রিক মানে ইট। চুনা পাথর আর ইট দিয়ে পরে ওদের যে পৈতৃক অ্যানসেস্ট্রাল বাড়িটা সেটা তৈরি হয়েছিল। হয়ে গেল। অন দ্য মক স্ট্রিট অফ রামেশ্বরম, আর এটা কোথায় অবস্থিত ছিল? রামেশ্বরম যে আইল্যান্ড টাউনটা ছিল তার একটা যাওয়ার রাস্তা ছিল মসজিদ, মানে ওই মসজিদ যাওয়ার রাস্তাতে এটা তৈরি ছিল। মস্ক, MOSQUE, মস্ক মানে হলো মসজিদ, মসজিদে এটা তৈরি হয়েছিল। মাই অস্টিয়ার ফাদার, আমার যে বাবা ছিল একটু কঠোর ধরনের ছিল।
মানে একদম নিয়ম কানুন মেনে চলতো। অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস, সমস্ত রকম অপ্রয়োজনীয়, এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, ইনএসেনশিয়াল মানে অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয় কমফোর্টস এন্ড লাক্সারি, লাক্সারি মানে কি বিলাসবহুলতা, টিভি, ফ্রিজ, এসি প্রয়োজনীয়তা ও ছিল না। তাহলে সমস্ত রকম আরামদায়ক জিনিস আর সমস্ত রকম বিলাসবহুল জিনিস এগুলো আমার বাবা অ্যাভয়েড করে চলতো, এড়িয়ে চলতো। However, যাই হোক, all necessities, সমস্ত রকম প্রয়োজনীয়তা were provided for, আমাদেরকে দেওয়া হতো। প্রোভাইড করা মানে কি দেওয়া হতো, আমাদের কিন্তু সমস্ত রকম প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়া হতো ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোথিং। যদি সেটা খাবারের দরকার পড়তো, ওষুধপাতির দরকার পড়তো, বা যদি আমাদের জামা কাপড়ের দরকার পড়তো, বাবা আমাদেরকে সেই জিনিসগুলো কিন্তু সব দিত। মানে যতগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস ছিল বাবা কিন্তু দিতে কার্পণ্য করেনি, বাবা আমাদেরকে দিয়েছে। ইনফ্যাক্ট বস্তুত আমি বলতে পারি, আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমার যে শৈশবকালটা ছিল, আমার যে ছোটবেলাটা ছিল, সেটা ছিল খুব সিকিউর। সিকিউর মানে খুব সুরক্ষিত ছিল, সিকিউর মানে সুরক্ষিত। এমনিতেই আমরা যতদিন বাবা মায়ের কন্ট্রোলে আছি, বাবা মায়ের ছাতার তলায় রয়েছি, ততদিন আমরা প্রত্যেকেই সেফ, সিকিউর মনে করি, তাই না? তো তার ছোটবেলাটা ছিল বলছে খুব সিকিউর দুদিক থেকে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কি কি? ম্যাটেরিয়ালি আর ইমোশনালি, এই জায়গাটা কিন্তু মার্ক করে রাখবে। কি কি দিক থেকে বললাম না? এটা হচ্ছে কি ম্যাটেরিয়ালি, ডাস্টারের অভাব, তার জন্য আমাদের হাতেই মুছে দিতে হচ্ছে। তো ম্যাটেরিয়ালি আর হয়ে গেল ইমোশনালি। ম্যাটেরিয়ালি মানে বস্তুগত দিক দিয়ে, ওই যে আমার বস্তুগত বলতে ওই যে ফুড, মেডিসিন, ঠিক আছে, এইগুলো হচ্ছে সব বস্তুগত জিনিস। এই বস্তুগত দিক দিয়ে বাবা মা কোনোদিন আমাদেরকে কোনো কিছু না দেওয়া করেনি, যতগুলো এসেনশিয়াল প্রয়োজনীয় জিনিস ছিল আমাদেরকে দিত। আর ইমোশনালি মানে হচ্ছে ভালোবাসা, লাভ, আবেগ, ভালোবাসা, মানে তার সঙ্গে গল্প করা, মেশা, যেটা এখনকার দিনে আমাদের সমাজ কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। বাবা মা ছেলের সঙ্গে কথা বলছে না, এধারে আমাদের বাবা মা সেও ফোন নিয়ে ব্যস্ত, ছেলেও একদিকে ফোন নিয়ে ব্যস্ত, দুজনই ব্যস্ত। খাবার খাচ্ছে না ছেলে, নাই বাবা ফোন দেখ, খাবার খেয়ে নে। তো এরকম একটা অবস্থায় পৌঁছে গেছে। কিন্তু আগে তো যেটা ছিল না, তাই আগে ইমোশনাল বন্ডটা প্রত্যেকটা ঘরে বেশি থাকতো। তো এটাই বলতে চাই এপিজে আব্দুল কালাম, যে আমার শৈশবকালটা দুদিক থেকে সুরক্ষিত ছিল, ম্যাটেরিয়ালের দিক দিয়ে সুরক্ষিত ছিল, আর তার সঙ্গে আমাদের ইমোশনাল দিক দিয়েও কিন্তু সুরক্ষিত ছিল। ক্লিয়ার হয়ে গেল? I normally ate with my mother, বলছে আমি সাধারণত নরমালি স্বাভাবিকভাবে ate with my mother, আমার মায়ের সঙ্গে খেতে বসতাম। তাহলে আমি কার সঙ্গে খেতাম? ইম্পর্টেন্ট, কার সঙ্গে খেতাম? মায়ের সঙ্গে খেতে বসতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘর যেটা আছে তার মেঝেতে বসে পড়ে। এই লাইনটা দাগ দেবে যে কোথায় খেতে বসতো এবং কার সঙ্গে খেত। বলছে যে এপিজে আব্দুল কালাম খেতে বসতো তার মায়ের সঙ্গে, এবং সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন মানে রান্নাঘরের মেঝেতে বসে। She would place a banana leaf before me, কিভাবে খেতে দিত খুব ইম্পর্টেন্ট। দেখো ছোটবেলায় ও কিভাবে খেত, বলছে প্রথমে একটা কোলা পাতা দিত। বেনানা লিফ মানে কি? কোলা পাতা। প্রথমে একটা কোলা পাতা দিত, অন হুইচ, যেটার উপরে সি দেন লেডলেড রাইস, লেডলেড মানে এক ডাবু ভাত দিত প্রথমে। তাহলে প্রথমে একটা পুরো থালাকে সাজিয়ে একদম মাঝখানে ভাত দিত। এই হচ্ছে আমাদের ধরো থালা, সুন্দর করে, আর মাঝখানে দিত এক ডাবু ভাত। এটা হচ্ছে ভাত, হয়ে গেল, ভাত দিল। এছাড়াও কি দিত না? অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, সাম্বারের ডাল দিত। তাহলে এখানে বাটি ভর্তি কি থাকতো? একটা সাম্বারের ডাল, এটা ডাল থাকতো। এছাড়া কি থাকতো? এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, এবং তার সঙ্গে থাকতো আচার। হোমমেড মানে বাড়ির তৈরি, এখানে কি দিত? আচার দিত, হোমমেড পিকল। অ্যান্ড এ ডল্ক অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আর তার সঙ্গে থাকতো নারকেলের চাটনি, তার সঙ্গে নারকেলের চাটনি। তাহলে এক ডাবু ভাত দিত, রাইস, অ্যারোমেটিক সাম্বার, এবং তার সঙ্গে কি দিত? কোকোনাট চাটনি আর হোমমেড পিকল। এরপর দ্য শিব টেম্পল হুইচ, এবার রামেশ্বরম টাউনটা সম্পর্কে বলা হচ্ছে। প্রথমে বাবার পরিচয় দেওয়া হয়ে গেল, এরপর মায়ের পরিচয় দিল। এরপর দেখো ওই রামেশ্বরম যে টেম্পলটা আমি বললাম, এই রামেশ্বরম টেম্পল বলতে আমাদের রামেশ্বরম যে জায়গাটা বললাম তামিলনাড়ুতে একদম দক্ষিণে অবস্থিত। তো দ্য শিব টেম্পল বলছে ওখানে একটা শিব মন্দির ছিল, হুইচ মেড, যেটা করেছিল রামেশ্বরম সো ফেমাস, রামেশ্বরমকে খুব বিখ্যাত করেছিল। পরীক্ষা কোশ্চেন থাকে, এই লাইনটা দাগ নাও যে রামেশ্বরম কেন ফেমাস ছিল, কেন বিখ্যাত ছিল? কারণ ওই শিব মন্দিরটার জন্য। টু দ্য পিলগ্রিমস, পিলগ্রিম মানে হচ্ছে তীর্থযাত্রী। তাহলে রামেশ্বরম এই দ্বীপটা পিলগ্রিমসদের কাছে, তীর্থযাত্রীদের কাছে গুরুত্বপূর্ণ ছিল বা বিখ্যাত ছিল এই কারণে, কারণ ওখানে একটা শিব মন্দির ছিল। তাহলে কোনটা বিখ্যাত করেছিল? না, শিব মন্দিরটা। ওয়াজ অ্যাবাউট আ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের যে বাড়িটা ছিল সেই বাড়ি থেকে শিব মন্দিরটার দূরত্ব 10টা মিনিট। তাহলে এখানে যদি আমাদের শিব মন্দিরটা হয়, আমাদের এই হাতে মুছবো,
এটা যদি আমাদের এপিজে আব্দুল কালামের বাড়ি হয়, এটা যদি এপিজে আব্দুল কালামের বাড়ি হয়, তো এটা এখান থেকে এই মন্দিরটার দূরত্ব ছিল, এই শিব টেম্পল দূরত্ব ছিল 10 মিনিট। এই 10 মিনিটের হাঁটা পথ, এটা কিন্তু ওয়াক মারাবে হাঁটা পথ। পরীক্ষা কোশ্চেন থাকে, লাইনটা দাগ নেবে যে মন্দির থেকে ওর দূরত্ব কতটা ছিল, 10 মিনিটের হাঁটা পথ। Our locality was predominantly Muslim, বলছে আমাদের যে লোকালিটি, আমাদের যে এলাকাটা, সেটা ছিল প্রিডমিনেন্টলি মানে বেশিরভাগই, প্রিডমিনেন্টলি মানে বেশিরভাগই ছিল, মোস্টলি ছিল মুসলিম, মানে বেশিরভাগটা ছিল মুসলিমে ভর্তি। বাট দেয়ার ওয়ের কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু ওখানে হিন্দুরাও ছিল। এখন এই প্রসঙ্গে দেখো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যেখানে এত ঝামেলা ঝঞ্ঝাট চলছে, সেখানে দেখো কি রয়েছে না, ওরা কিন্তু হিন্দু মুসলিম একসাথে বাস করতো। যদিও পুরো জায়গাটা রামেশ্বরমটা ছিল বেশিরভাগটাই মুসলিম, কিন্তু ওখানে হিন্দু ফ্যামিলিও বেশ কিছু ছিল। লিভিং, তারা বাস করতো অ্যামিকেবলি, অ্যামিকেবলি মানে হচ্ছে ফ্রেন্ডলি, খুব বন্ধুত্বপূর্ণ ভাবে। নেবে অ্যামিকেবলি মানে কি, বন্ধুত্বপূর্ণ ভাবে। উইথ দেয়ার মুসলিম নেবার্স, তাদের যে মুসলিম প্রতিবেশী ছিল, নেভার মুসলিম যারা প্রতিবেশী ছিল, তাদের সঙ্গে হিন্দুরা অ্যামিকেবলি মানে খুব বন্ধুত্বপূর্ণ ভাবে, ফ্রেন্ডলি ভাবে তারা কিন্তু বসবাস করতো। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক, একটা খুব পুরনো মসজিদ ছিল। দেয়ার ওয়াজ মানে সেখানে ছিল কি, একটা পুরনো মসজিদ। নেওয়া লোকালিটি আমাদের এলাকাতে, তাহলে আমাদের এলাকাতে মানে ওদের যে এলাকা ছিল ওই রামেশ্বরমে, সেখানে একটা মসজিদও ছিল, একটা শিব টেম্পল ছিল, একটা মসজিদও ছিল। হোয়ার মাই ফাদার, যেখানে আমার বাবা, উড টেক মি, আমাকে নিয়ে যেত, ফর ইভিনিং প্রেয়ার্স, সন্ধ্যাবেলার প্রার্থনার জন্য। এই লাইনটাও দেখ নাও, ইভিনিং প্রেয়ার্স। কোশ্চেন থাকবে যে তার বাবা কোন সময় তাকে, তার মানে আমাদের এপিজে আব্দুল কালামকে নিয়ে যেত, কোন সময় নিয়ে যেত, ইভিনিং প্রেয়ারে, সন্ধ্যাবেলার প্রার্থনার জন্য নিয়ে যেত। এই লাইনটাও দাগ দিয়ে রাখুন। আই হ্যাড নট ফেন্টেস্ট আইডিয়া, আমার বিন্দুমাত্র ধারণা ছিল না, ফেন্টেস্ট মানে কি, বিন্দুমাত্র ধারণা ছিল না, অফ দ্য মিনিং অফ দ্য আরাবিক প্রেয়ার্স। বলছে আমি যখন যেতাম মসজিদে, ওখানে যে পরে একটা প্রেয়ার হতো, সবাই মিলে প্রার্থনা করতো, দোয়া করতো, তো সেই ভাষাটা ছিল আরবি ভাষা। তাহলে ওই প্রেয়ারটা কি ভাষায় ছিল, ওটা দাগ নেবে, আরবি ভাষাতে ছিল। সেটা আমার মাথার মধ্যে কিছু ঢুকতো না, মানে কোনো ফেন্টেস্ট আইডিয়া, বিন্দুমাত্র ধারণা ছিল না। ওই আরবিক প্রেয়ার্স চান্টেড, চান্ট করা মানে কি, উচ্চারণ করা। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমাকে এটা বোঝানো হয়েছিল, কনভিন্স করানো হয়েছিল, বোঝানো হয়েছিল, দে রিচড গড, এটা ভগবানের কাছে পৌঁছায়, মানে আল্লাহর কাছে পৌঁছায়। তাহলে এটা কে বলেছিল, এপিজে আব্দুল কালামকে বোঝানো হয়েছিল। When my father, যখন আমার বাবা, came out of the mosque, যখন মসজিদ থেকে ফিরে আসতো, after the prayers মানে মসজিদ গেল, মসজিদে প্রার্থনা করলো, প্রার্থনা করে যখন ফিরে আসতো, বেরিয়ে আসতো, তখন পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স, বিভিন্ন ধর্মের মানুষজনেরা, উড বি সিটিং আউটসাইড, তারা বাইরে অপেক্ষা করতো, বসে থাকতো। কিসের জন্য বসে থাকতো, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতো। তো কোশ্চেন থাকবে, যখন ওই মসজিদ থেকে বেরিয়ে আসতো, তখন কারা অপেক্ষা করতো, পিপলস অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স, তাকে নিয়ে নেবে। Many of them offered bowls of water to my father, ওখানের মধ্যে অনেকেই এক বাটি জল নিয়ে পরে আমার বাবাকে দিত। বাটি, বাউল মানে হচ্ছে বাটি, বাউল অফ ওয়াটার মানে এক বাটি জল নিয়ে পরে বাবাকে দিত। কি জন্য দিত, হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, আর আমার বাবা কি করতো না, ডুবিয়ে দিত। ডিপ করা মানে ডোবানো, ফিঙ্গার টিপ আঙ্গুলের ডোগাটা, ফিঙ্গার টিপ মানে হচ্ছে, ফিঙ্গার মানে আঙ্গুল, আর ফিঙ্গার টিপ মানে আঙ্গুলের ডোগাটাকে ডুবাতো কোথায়, ওই বাটি ভর্তি জলে। ইন দেম এন্ড সে প্রেয়ার, তারপর মনে মনে কিছুটা প্রেয়ার বলতো ভগবানের উদ্দেশ্যে। দিস ওয়াটার, ওই জলটা, দেন ক্যারিড, তারপর নিয়ে যাওয়া হতো, ফর ইনভ্যালিডস, ওই লাইনটা দাগ নাও, তাদের জন্য নিয়ে যাওয়া হতো, ইনভ্যালিডদের জন্য মানে যারা পঙ্গু, যারা বিকলাঙ্গ, ঠিক আছে, যারা হচ্ছে শারীরিকভাবে অক্ষম, তাদের জন্য নিয়ে যাওয়া হতো। আই অলসো রিমেম্বার, আর আমার এটাও মনে আছে, পিপল ভিজিটিং আওয়ার হোম, ওই মানুষজনেরা যারা ওই জলটা, বাটি ভর্তি জলটা নিয়ে যেত, তারা আবার পরে আসতো ফিরে, তারা কি করতো না, অফার থ্যাঙ্কস আফটার বিং কিওরড, তারা সেরে উঠতো। কিওর হওয়া মানে কি, সেরে উঠতো। সেরে ওঠার পরে বলছে আমাদের বাড়িতে আসতো, আর বাবাকে এসে ধন্যবাদ দিত যে ওই যে জলটা নিয়ে গেছিলাম তিনি সেরে গেছেন। ফাদার অলওয়েজ স্মাইল, আর বাবা ওটাতে সবসময় কি করতো, হাসতো প্রথমে। এন্ড আস্কড দেম, এবং বলতো যে আমাকে ধন্যবাদ না জানিয়ে ওই কাকে ধন্যবাদ জানাও না, আমাদের সর্বশক্তিমান বা আমাদের দয়াময় দেবতাকে, গডকে। আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, আল্লাহ দ্য মার্সিফুল, দয়াময় আল্লাহ, তাকে প্রার্থনা, তাকে কি জানাও, ধন্যবাদ জানাও, আমি তো নিমিত্ত মাত্র। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, ওই যে রামেশ্বরম শিব মন্দিরের কথা বলা হলো, তার যে প্রধান পুরোহিত ছিল, এটা ইম্পর্টেন্ট, লাইনটা দাগ নেবে। হাই প্রিস্টের নাম কি ছিল, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। এবারও কিন্তু বানানটাকে ভালো করে মনে, বানানটা খুব ইম্পর্টেন্ট এই কারণে, কারণ অপশন এ বি সি তে বানানগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেবে, ফলে তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে। তো হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড, ওইখানে সিটা যুক্ত করে দেবে, ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার একজন ভালো বন্ধু ছিল। তাহলে কোশ্চেন কি, ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন, একটা হলো রামেশ্বরম টেম্পলের প্রধান
যে আমাদের প্রিস্ট ছিল তার নাম কি ছিল? পক্ষীলক্ষণ শাস্ত্রী। আর সে কে ছিল না আমার বাবার একজন খুব কাছের বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, আর একটা খুব পরিষ্কার মেমোরি স্মৃতি অফ মাই আর্লি চাইল্ডহুড, বলছে আমার যে ছোটবেলায় শৈশবকালে একটা খুব পরিষ্কার স্মৃতি মনে আছে। এটা খুব ইম্পর্টেন্ট, দাগ নাও। কোশ্চেন থাকে যে পরিষ্কার স্মৃতিটা কি ছিল, ছোটবেলার কোন ঘটনাটা খুব পরিষ্কার হয়, ভিভিড মানে হচ্ছে ক্লিয়ার, ভিভিড মানে কি ক্লিয়ার, পরিষ্কার ভাবে মনে আছে কোনটা না এটা মনে আছে ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, তারা তাদের নিজেদের যে ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী পোশাক বা সাম্প্রদায়িক পোশাক, মুসলিমরা কি ধরনের পোশাক পরে, মাথায় একটা টুপি থাকে, তার মানে আমরা বুঝতে পারি যেটা মুসলিম। আর আমাদের হিন্দুদের কি থাকে না ধুতি, তারপরে কি থাকে না গায়ে নামাবলি, এই ধরনের আমরা বুঝিনি যেটা হচ্ছে আমাদের কোনো পুরোহিত পড়ে। তাহলে হিন্দু এবং মুসলিমের একসাথে বসতো, তারা কিরকম ভাবে নিজেদের সাম্প্রদায়িক ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল পোশাককে পরে। বোঝা গেছে? অ্যাটায়ার মানে লিখে রাখো ড্রেস, পোশাক। ডিসকাসিং, এবং ওইভাবে বসে তারা আলোচনা করতো, ডিসকাস করতো। কি আলোচনা করতো? স্পিরিচুয়াল ম্যাটার্স, মানে হয়ে গেল আধ্যাত্মিক বিষয় নিয়ে। স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক, আর ম্যাটার মানে হচ্ছে বিষয়। তাহলে এপিজে আব্দুল কালামের বাবা আর পক্ষীলক্ষণ শাস্ত্রী দুজনে কি করতো না, দুজন মিলে তাদের নিজেদের সাম্প্রদায়িক পোশাক পরে একসাথে বসতো, তারপর আলোচনা করতো বিভিন্ন বিষয় নিয়ে, আধ্যাত্মিক বিষয়কে নিয়ে পড়ে। বুঝতে পারলাম? এরপর দেখো কি আছে, when I was old enough, যখন আমি আমার বয়সটা সেরকম জায়গায় পৌঁছালো, টু আস্ক কোশ্চেন্স, মানে আমি তো ছোট ছিলাম, এবং যখন বড় হলাম, যখন আমি প্রশ্ন করার মতন জায়গায়, প্রশ্ন করার মতন একটা বয়সে পৌঁছালাম, তখন আমি কি জিজ্ঞাসা করলাম? I asked my father, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম about the relevance of prayer, বলছে আমি যে প্রার্থনা করছি, তখন কি বলেছিল যে বিন্দু মাত্র মাথার মধ্যে ঢুকে না, আমি যাই মসজিদে প্রার্থনা করি কিন্তু আমার মাথার মধ্যে বিন্দু মাত্র ঢুকে না। তাই বাবার কাছে গেল, যে পরে বললো যে বাবা এই যে আমরা প্রার্থনা করছি এটা যৌক্তিকতা কি রয়েছে, রেলিভেন্স কি রয়েছে, রেলিভেন্স মানে কি যৌক্তিকতা কি রয়েছে, এটা তার বাবাকে প্রশ্ন করলো। My father told me, আমার বাবা আমাকে বলেছিল, there was nothing mysterious, বলছে যে আমরা যে প্রার্থনাটা করি এর মধ্যে এমন রহস্যজনক কিছু নেই রে বাবা, mysterious about prayer, rather বরঞ্চ prayer made a possible communion of spirit between people, বলছে এটা তৈরি করে একটা সংযোগ মানুষের সঙ্গে, মানুষের মনের সঙ্গে মনের। বলছে প্রেয়ার বা প্রার্থনা আমরা সেটা ভগবানের জন্যই করি বা আল্লাহর জন্যই করি, এটার মধ্যে কোনো রহস্যের কিছু নেই। এটার মধ্যে কি আছে বলতো, এটা একটা তৈরি করে, একটা কমিউনিয়ন তৈরি করে। কমিউনিয়ন মানে কি বলতো, একটা সংযোগ তৈরি করে। কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, বলে একটা দাগ দেবে, প্রেয়ার মেড এ পসিবল কমিউনিয়ন অফ স্পিরিটস বিটুইন পিপল। তাহলে মানুষের আত্মার সঙ্গে আত্মার, মনের সঙ্গে, স্পিরিট মানে হচ্ছে মন, মনের সঙ্গে মনের একটা মিলন তৈরি করে কে? প্রেয়ার, প্রার্থনা। এটা কার মত অনুসারে? তার বাবার মত অনুসারে। He said, you transcend your body, যখন তুমি প্রে করো, when you pray you transcend your body, যখন আমরা প্রার্থনা করি তখন আমরা একটা বাধাকে অতিক্রম করি, যে ট্রান্সেন্ড করি। ট্রান্সেন্ড মানে কি? অতিক্রম করা। লিখে রাখো, ট্রান্সেন্ড মানে অতিক্রম করি your body and become a part of the cosmos. কসমস মানে পুরো বিশ্বের, ফুল ইউনিভার্স, এটা হোল ইউনিভার্স আছে, সে পুরো বিশ্বের একটা অংশ হয়ে যায়। যখন আমি প্রার্থনা করি তখন আমি কে এটা আমি কিন্তু ভুলে যাই। ভগবানের কাছে আমরা একটা ছোট সামান্য একটা বিন্দু কোণার মতো। তাই যখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে বসে আমি ভুলে যাই যে আমি কে, এই আমি যে আমিত্ব অহংকার সেটা আমরা কি করি না, এটা আমাদের চূর্ণ হয়ে যায়। আর তার কাছে আমরা প্রার্থনা যখন করি আমরা এই অতিক্রম করে পুরো মহাবিশ্বের একটা ছোট্ট অংশে পরিণত হই। এই কথাটাকে বলা হয়েছে বিকাম এ পার্ট অফ দ্য কসমস, একটা অংশে পরিণত হই, একটা কোণায় পরিণত হই অফ দ্য কসমস মানে পুরো ইউনিভার্সের। হুইচ নোজ, আর এটা জানে না, নোজ মানে কি? জানা। নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যখন আমরা একসাথে বসে প্রার্থনা করি তখন আমার পাশে যে থাকে তার কতটা ধন সম্পদ আছে এটা কিন্তু, আমার প্রার্থনাটাও তার কাছে যতটা গুরুত্বপূর্ণ ভগবানের কাছে, আর যে ধনী তারও একই। আমরা একসাথে বসে করে প্রার্থনা করি এবং সেখানে কোনো ডিভিশন থাকে না। ডিভিশন মানে কি? মানে কোনো ভাগ থাকে না, বিভেদ থাকে না। অফ ওয়েলথ, এজ, ওর বয়স বেশি তাই ওরটা আগে পৌঁছাবে, আমার বয়স কম আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি ওটা পরে পৌঁছাবে, না, এটা ওখানে হয় না। কাস্ট, আমি কোন জাতির, আমি কি জাতির, ও কি জাতির, যখন ভগবানের কাছে প্রার্থনা করতে বসি তখন আমরা সবাই এক, পুরো ইউনিভার্সের, পুরো বিশ্বের একটা ছোট অংশ আমরা। এবং ক্রিড মানে হচ্ছে ধর্ম, আমরা কোন ধর্মের, আমি হিন্দু ধর্মের, আমার কাছে আমারটা আগে পৌঁছাবে, ও মুসলিম ধর্মের ওটা পরে পৌঁছাবে, না, এটা হয় না। সব ভগবান কিন্তু সবাইকার কথা একইভাবে শুনে, আর আমরা সবাই কিন্তু এখানে কোনো বিভেদ তৈরি হয় না। এই পর্যন্ত আজকে আমরা করলাম।